হিমাচল প্রদেশের ছোট্ট একটি শৈল শহর সারাহান। নারকান্দা থেকে আমরা কিভাবে সারাহান পৌঁছালাম এবং সারাহানের ভীমাকালী টেম্পল কিভাবে আপনি দর্শন করবেন, এ সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্যই তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম নারকান্দা। ঝকঝকে পরিষ্কার আকাশ পরিবেশিত এই নারকান্দার সকাল। ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের এই হোমস্টেটির অবস্থান। এটি সিমলা জেলার অন্তর্গত ছোট একটি সাবডিভিশন। এখানকার বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ক্যামেরার মাধ্যমে সব কিছু বুঝতে পারবেন না। অর্থাৎ এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। চারিদিকে দেবদারু এবং আপেল গাছের ঝাড়। আমাদের এই হোমস্টের সাথেই এদের নিজস্ব আপেল বাগানও আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে গাছে অবশ্য আপেল নেই, কারণ আপেলের ফলন হয়ে গিয়ে সেটা প্লাকিং করাও হয়ে গেছে। তবে এই নারকান্দা মূলত ট্রেকিং এবং আপেল বাগানের জন্যই বিখ্যাত। সকালে স্নান পর্ব সেরে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে যাব প্রাতরাশের টেবিলে এবং প্রাতরাশ খেয়ে আমরা এখান থেকে গাড়ি নিয়ে রওনা হয়ে যাব সারাহান। সারাহানে আজ অবশ্য আমাদের সেভাবে কিছু দেখার বা করবার নেই। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই কিন্নর স্পিতি ভ্যালি ট্রিপে আমরা যে রাস্তাটা দিয়ে এই টোটাল ট্রিপটি সম্পূর্ণ করব, এই রাস্তাটি কিন্তু এই ট্রিপের মূল আকর্ষণ। যার ফলে অন্যান্য ভ্রমণের মতন এখানে উল্লেখযোগ্য সাইট সিন হিসাবে কিছু দর্শনীয় জায়গা রয়েছে অবশ্য, কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা ভ্রমণ করব, এই রাস্তার আকর্ষণই এই ট্রিপের মূল কথা। যাই হোক, আমরা এখন প্রাতরাশের দিকে এগিয়ে যাই। দেখা যাক প্রাতরাশে কি রয়েছে। তবে চারিদিকে দেওদার গাছের ঝাড়ের মধ্যে অবস্থিত এই হোমস্টের পরিবেশটি কিন্তু সত্যি অসাধারণ। আপনারা কখনো নারকান্দা এলে ইচ্ছে করলেই এখানে একদিন কাটাতে পারেন, কারণ শহরের কোলাহলের থেকে অনেকেই একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন। যারা এরকম নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তারা অবশ্যই এই হোমস্টেটি চুজ করতে পারেন। এই কিন্নর স্পিতি ভ্রমণের সম্পূর্ণ রুট ম্যাপটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা ট্রেনে প্রথমে পৌঁছেছিলাম চণ্ডীগড়, সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যাই কালকা। সেদিন কালকায় ছিল আমাদের রাত্রিবাস। পরদিন সকালে টয় ট্রেনে করে আমরা সিমলা পৌঁছাই এবং সিমলাতেই ছিল সেদিন আমাদের রাত্রিবাস। পরদিন গাড়ি নিয়ে আমরা চলে আসি নারকান্দা এবং নারকান্দাতেই রাত্রিবাস। নারকান্দা থেকে আমরা যাব সারাহান, সারাহানেই রাত্রিবাস। সারাহান থেকে পরদিন আমরা চলে যাব সাংলা, সেই সাংলাতেই আমাদের রাত্রিবাস। পরদিন সাংলা থেকে ছিটকুল দেখে আমরা পৌঁছে যাব কল্পা। কল্পায় আমরা থাকছি দুদিন। এরপর কল্পা থেকে আমরা চলে যাব নাকো হয়ে টাবো। টাবোতে আমাদের রাত্রিবাস। টাবো থেকে আমরা চলে যাব কাজা।
কাজাতে আমাদের রয়েছে দুদিনের রাত্রিবাস। এরপর কাজা থেকে আমরা কুঞ্জুম পাস পেরিয়ে চলে যাব মানালি। মানালিতেও আমাদের দুদিনের রাত্রিবাস রয়েছে। এরপর মানালি থেকে আমরা চলে আসব আবার কালকায়। তারপর কালকা থেকে পরদিন শতাব্দী এক্সপ্রেসে এসে পৌঁছাবো নিউ দিল্লি, এবং নিউ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস ধরে আমরা চলে যাব কোচবিহার। এই মুহূর্তে আমরা নারকান্দা থেকে বেরিয়ে সারাহানের উদ্দেশ্যে রওনা হলাম। নারকান্দা থেকে সারাহানের দূরত্ব 100 কিলোমিটার। তবে রাস্তা অনেকটাই ন্যারো থাকাতে সময় মোটামুটি ধরে নেওয়া যায় 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। কারণ দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। তবে একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু অসাধারণ সিনিক বিউটির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমি চেষ্টা করছি আপনাদের এই সৌন্দর্য তুলে ধরার। দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে দিয়ে কালো পিচ ঢালা রাস্তা। এইভাবে যেতে যেতে রামপুর পর্যন্ত আমরা নিচের দিকে নামবো, তারপরে আবার শুরু হবে ওপরে ওঠার পালা। তবে এই রাস্তাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমার ক্যামেরার মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তবে সম্পূর্ণ সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে তুলে ধরা বেশ কঠিন। আমরা NH5 ধরে এগিয়ে চলেছি। এই রাস্তাটির অন্য নাম ইন্দো টিবেটিয়ান হাইওয়ে। এই ঐতিহাসিক রাস্তাটি 1850 সালে লর্ড ডালহৌসি তৈরি করেন। সে সময় এই রাস্তা দিয়ে সাকিলা পাস অতিক্রম করে চীনের সাথে ব্যবসা বাণিজ্য চলত। কিন্তু পরবর্তীকালে চীন তিব্বত দখল করে নেওয়ায় সাকিলা পাস বন্ধ হয়ে যায় এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে এই রাস্তাটি হলো সিমলা থেকে রেকংপিও যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। আহা, দেখুন কি অসাধারণ পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতির এই রূপের টানেই লক্ষ লক্ষ ভ্রমণার্থীরা প্রচুর অর্থ খরচ করে পাড়ি দিয়ে থাকেন এই সমস্ত অঞ্চলে। রাস্তার পাশে রয়েছে দেওদারের ঝাড়, সঙ্গে রয়েছে নীল আকাশ ও রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আর কি চাই? অপূর্ব অসাধারণ বললেও কম বলা হয়। হিমাচল প্রদেশের সবচেয়ে বড় নদীটি হল শতদ্রু নদী বা এই সতলুজ রিভার। আমি দাঁড়িয়ে রয়েছি এই সতলুজ রিভারের পাশে। দেখুন কেমন চঞ্চল গতিতে বয়ে চলেছে এই সতলুজ রিভার। তিব্বতের মানস সরোবরের পাশে অবস্থিত রাক্ষসতাল হ্রদ থেকে এই সতলুজ রিভার উৎপত্তি হয়েছে। প্রায় 1500 কিলোমিটার পাড়ি দিয়ে এই নদী পাকিস্তানের চেনাব নদীর সাথে মিলিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এই সতলুজ রিভারের বা শতদ্রু নদীর 3টি উপনদী রয়েছে। পাঞ্জাবের হারিকে ব্যারেজে এই সতলুজ রিভারের সাথে বিয়াস মিলিত হয়েছে। আবার কাটছাম ড্যামে বাসপা নদীর সাথে এই সতলুজ রিভারের মিলন ঘটেছে। একইভাবে খাবে এই নদীর সাথে স্পিতি নদীর মিলন ঘটেছে। এই শেষের দুটি মিলনস্থলই আমরা এই সফরে দেখতে পাব। আমরা এগিয়ে চলেছি NH5 ধরে। এই রাস্তাটি অ্যাকচুয়ালি সিমলা থেকে জিওড়ি হয়ে সারাহান পর্যন্ত চলে যায়। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি।
পাশ দিয়ে বয়ে চলেছে সতলুজ নদী বা সতলুজ রিভার। সামনে একটি ড্যাম আসছে, যদিও এই ড্যামটি তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এটা একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট। দেখুন এখানে সতলুজ রিভারের একটু অন্য রূপ সুন্দরভাবে ধরা পড়েছে। এখানে একটি ড্যাম তৈরির কাজ চলছে। সম্পূর্ণ কাজটি চলছে SJVN লিমিটেডের তত্ত্বাবধানে। এই SJVN লিমিটেড হল ভারত সরকারের অধীনে থাকা এক প্রাইভেট সংস্থা, যার পুরো নাম সতলুজ জলবিদ্যুৎ নিগম লিমিটেড। এই সারাহান তথা শোনিতপুরকে নিয়ে পুরাণে একটি গল্প প্রচলিত আছে। সেই গল্পটি আমি আপনাদেরকে ছোট করে শোনাচ্ছি। পুরাণে বর্ণিত শোনিতপুরের মহারাজা ছিলেন দৈত্যরাজ বানাসুর। সেই শোনিতপুরই আজ অবশ্য সারাহান, যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম। এই বানাসুরের কন্যা ছিলেন উষা। একদিন উষা স্বপ্নে তার রাজপুত্রকে দেখতে পান। সেই রাজপুত্রের চেহারার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি করেছিলেন তার বান্ধবী চিত্রলেখার কাছে। চিত্রলেখা সেই বর্ণনা শুনে ওই রাজপুত্রের একখানি ছবি এঁকে ফেলেন এবং কথা দেন যেভাবেই হোক তিনি এই রাজপুত্রকে খুঁজে বের করবেন। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর। হঠাৎ একদিন শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর সাথে চিত্রলেখার দেখা হয়। অনিরুদ্ধকে দেখা মাত্র চিত্রলেখা তার ছবির সাথে অনিরুদ্ধের চেহারার হুবহু মিল পেয়ে যান। এরপর তিনি কৌশলে অনিরুদ্ধকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে উষার কাছে নিয়ে আসেন। এদিকে দৈত্যরাজ বানাসুর উষার ঘরে অনিরুদ্ধকে দেখতে পেয়ে প্রচণ্ড ক্ষেপে ওঠেন এবং তার সৈন্যরা অনিরুদ্ধকে আক্রমণ করে। প্রবল যুদ্ধের মাধ্যমে বানাসুরের সৈন্যদের কাছে অনিরুদ্ধ বন্দী হন। এই খবর নারদের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ খবর শোনা মাত্রই তার যদু সেনা নিয়ে তিনি শোনিতপুর আক্রমণ করে বসেন। এদিকে বানাসুর ছিলেন শিবের ভক্ত। শিব তখন এই খবর শুনে নন্দীর পিঠে চেপে তিনিও এই যুদ্ধে অংশ নেন। প্রবল যুদ্ধ হয় এবং এই যুদ্ধে শ্রীকৃষ্ণ শিবকে নিরস্ত্র করেন এবং তার সুদর্শন চক্র দ্বারা বানাসুরের 1000টি হাতের মধ্যে 996টি হাত কেটে ফেলেন। 4টি হাত নিয়ে আহত বানাসুরকে যখন শ্রীকৃষ্ণ মারতে উদ্যত হন, তখন শিব শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে বানাসুরকে তিনি যেন প্রাণে না মারেন। শ্রীকৃষ্ণ তখন শিবের কথায় রাজি হয়ে যান এবং এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর বানাসুরও তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কন্যা উষার সাথে অনিরুদ্ধর বিবাহ দেন। আমরা পৌঁছে গেছি ঝাঁকড়ি। এখানে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চের পর এখন আমরা আবার রওনা হব সারাহানের পথে। রাস্তায় পড়বে জিওরি, তারপর আসবে সারাহান। অর্থাৎ এখান থেকে মোটামুটি আরও 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে সারাহান পৌঁছানোর জন্য। সময় মোটামুটি 1 ঘন্টা ধরে নেওয়া যায়। চলুন পরবর্তী যাত্রা শুরু করা যাক। আমি সারাহানে থাকার জন্য কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সারাহান। এই সারাহানেই আজ আমাদের রাত্রিবাস।
গুড মর্নিং ফ্রম সারাহা। শ্রীখণ্ড মহাদেব পর্বতের পাদদেশে ৭৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই সারাহান। পুরাণ মতে বানাসুরের রাজধানী ছিল এই শোণিতপুর, সেই শোণিতপুরই আজ হয়েছে সারাহান। এই সারাহানে আসবার জন্য আপনি যদি বাজেট ট্যুর করতে চান তাহলে HRTC বাসেও আপনি এই ট্যুরটি করতে পারেন। সিমলা থেকে কিন্নরে প্রবেশ করবার জন্য এই সারাহান হলো সেই কিন্নরের প্রবেশদ্বার। তবে এই সারাহান বিখ্যাত আরেকটি কারণে, সেটা হলো ভীমাকালী টেম্পল। আমরা আরেকটু পরেই সেই মন্দির দর্শনের জন্য বেরোবো এবং মন্দির দর্শন করব, করে আজ আমরা সাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সারাহান বিখ্যাত ভীমাকালী টেম্পলের জন্য আমরা রওনা হয়ে গেছি সেই ভীমাকালী টেম্পল দেখার উদ্দেশ্যে। রাস্তার দুধারে সারি দিয়ে রয়েছে পূজার সামগ্রী নিয়ে বসে থাকা একাধিক দোকান। এখান থেকে আপনি পুজোর ডালা সংগ্রহ করে মাকে পুজো দিতে পারবেন। 50 টাকা, 100 টাকা বা তার বেশি এইরকম বিভিন্ন দামের ডালা এখানে রয়েছে। এই মন্দিরটি কালীমাতার মন্দির হলেও এখানকার সকলেই একে দুর্গা মন্দির হিসেবেই মান্যতা দিয়ে থাকেন। দূর থেকে এই মন্দিরটিকে দেখলে অনেকটা বৌদ্ধ প্যাগোডা বলে মনে হতে পারে। সম্পূর্ণ মন্দিরটি এখানকার স্থানীয় জিনিসপত্র যেমন কাঠ, পাথর, রূপো প্রভৃতি দিয়ে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভীমাকালী টেম্পলের সামনে। এই হলো এই টেম্পলে ঢুকবার জন্য প্রথম প্রবেশদ্বার। আমি এখন এই প্রথম প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। এই হলো মন্দিরে ঢুকবার প্রথম প্রবেশদ্বার। খুব সুন্দর কারুকার্য করা এই প্রবেশদ্বারটি দেখুন, ভীষণ সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ প্রবেশদ্বারটি। এখান থেকে প্রবেশ করলেই প্রথমেই একটি বড়সড় চাতালে আমরা ঢুকব। এখানেও রয়েছে বিভিন্ন রকম পূজার সামগ্রী। এবং এখানে থাকবার জন্য ব্যবস্থাও রয়েছে। ইচ্ছা করলে আপনি এই ভীমাকালী টেম্পল ক্যাম্পাসেও রাত্রি যাপন করতে পারেন। জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়। এবারে আমি দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করছি এবং এই গেটটি কিন্তু পুরো রূপার তৈরি। দেখুন, পুরো রূপা দিয়ে তৈরি এই দ্বিতীয় গেটটি। দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার পরেই আমি পরবর্তী চাতালে প্রবেশ করলাম এবং সম্পূর্ণ মন্দিরটি কিন্তু কাঠ এবং পাথর দিয়ে তৈরি। 51 সতীপীঠের একটি পীঠ হলো এই ভীমাকালী টেম্পল। দেবীর কান এখানে পড়েছিল, সেই কারণে মন্দিরটি এক পরম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে। তৃতীয় গেটটিও একদম সম্পূর্ণ রূপা দ্বারা তৈরি। দেখুন কি অসাধারণ শৈল্পিক কাজকর্ম এই গেটের মধ্যে ধরা পড়েছে। অসাধারণ বললেও কম বলা হয়। চলে এলাম মন্দিরের চতুর্থ গেট, অর্থাৎ গর্ভগৃহে ঢোকার যে গেট তার সামনে। এরপরে আর ক্যামেরা অ্যালাউ নেই, তাই এই মন্দিরের ভেতরকার ছবি আর আমি দেখাতে পারছি না। এই দেখুন
এখানে রয়েছে অনেকগুলি লকার। এই লকারে আপনার ক্যামেরা থেকে শুরু করে ব্যাগ, মোবাইল ইত্যাদি সমস্ত কিছুই এই লকারে জমা রেখে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এর সাথে এই মন্দিরে প্রবেশ করবার জন্য পুরুষদের জন্য আরেকটি নিয়ম রয়েছে, অর্থাৎ মাথায় রুমাল কিংবা টুপি পরে এই মন্দিরে প্রবেশ করতে হয়। এ দুটির কোনোটিই যদি আপনার কাছে না থাকে তাহলে এখানে টুপি রাখা রয়েছে, এই টুপি মাথায় দিয়ে পুরুষদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দির থেকে একটি গেট দিয়ে বেরিয়ে কিছুটা এগোলেই আপনি ইচ্ছা করলে বুসার রাজাদের রাজবাড়িটিও দেখে নিতে পারেন। এর সাথে শোনা যায় যে 1905 সালের ভূমিকম্পে এই মন্দিরটি কাত হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আফটার শকে এই মন্দিরটি আবার নাকি সোজা হয়ে যায়। এখানকার মূল মন্দিরটি 800 বছরের পুরনো হওয়ায় মূল মন্দিরের পাশে নতুন মন্দির তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনার মোবাইলে। এর সাথে আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান।